হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস 11 সেমিস্টার 2 এর ফাইনাল এক্সাম একদম আমাদের সামনেই চলে এসেছে। তাই মনে হচ্ছে সবার একটু চাপ টেনশন বেড়ে যাচ্ছে। না, চাপ টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা আজ থেকে শুরু করতে চললাম ক্লাস 11 সেমিস্টার 2 ফাইনাল এক্সামের জন্য সম্রাট এক্সক্লুসিভ সাজেশনের ফুল সমাধানের ভিডিও। বিশেষ করে পদার্থবিদ্যার ক্ষেত্রে সবার চাপটা বেড়ে যায় অঙ্কগুলোকে নিয়ে। হয়তো থিওরি আর ডেরিভেশন সবাই এদিক ওদিক করে কমপ্লিট করে নিতে পারবে, কিন্তু অঙ্কগুলোকে নিয়ে সবাই একটু চাপে থাকে। তাই প্রথমত আমরা এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটি থেকে যে প্রত্যেকটা অধ্যায় থেকে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলোর সমাধানগুলো দেখব। এরপরে আমরা থিওরিগুলোকে হয়তো আপলোড করে দিব। ওকে, তাহলে চলো আজকে থেকে আমরা শুরু করে দিলাম সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটি থেকে প্রথম অধ্যায়, যেটা আমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য মহাকর্ষ। এখান থেকে গাণিতিক প্রশ্নাবলী সমাধানের ক্লাস। চলো তাহলে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। দেখো প্রথম অঙ্ক কি দেওয়া আছে। প্রথম অঙ্ক দেওয়া আছে এম ভরের দুটি ক্ষুদ্র কিন্তু ভারী গোলক একটি অনুভূমিক তলে আর ব্যবধানে আছে। ওকে, গোলক দুটির কেন্দ্র সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান নির্ণয় করো। আচ্ছা, দুটো এম ভরের গোলক, এটা একটা গোলক, এটা একটা গোলক, যাদের ভর দুটোরই এম, তাদের মধ্যে ব্যবধান অনুভূমিক তল বরাবর তাদের যে ব্যবধান সেটা দেওয়া আছে আর। ওকে, আর ব্যবধানে অবস্থিত গোলক দুটির কেন্দ্র সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে, এটা হলো মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান। এবার আমরা থিওরিতে মহাকর্ষীয় বিভবের যে রাশিমালা সেটা পড়েছি, তাই না? অ্যান্সার আমরা জানি মহাকর্ষীয় বিভব একটা বস্তুর ক্ষেত্রে আর দূরত্বে যে মহাকর্ষীয় বিভব হয়, মহাকর্ষীয় বিভব, এটাকে আমরা বললাম ভি, সেটা হয় -GM/r। ওকে, এটা হয় মহাকর্ষীয় বিভবের রাশিমালা। এবার মহাকর্ষীয় বিভব ছিল স্কেলার রাশি, তাই এই এম ভরের জন্য মহাকর্ষীয় বিভব একটা পাবো, এই এম ভরের জন্য এই বিন্দুতে এক মহাকর্ষীয় বিভব পাবো। অতএব আমরা লিখতে পারি এম ভরের দুটি ক্ষুদ্র কিন্তু ভারী গোলক যারা আর ব্যবধানে আছে তাদের কেন্দ্র সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে বিভব কত হয়ে যাবে? এটাকে বললাম আমরা ভি ড্যাশ ইজিক্যাল টু -GM/r এটার জন্য, এবং এটার জন্য কত হবে এটার জন্য কত হবে -GM/r2। এখান থেকে টোটাল ডিস্টেন্সটা আর, তাই না? এবং এইটুকু ডিস্টেন্স যেহেতু মধ্যবিন্দু বলে দিয়েছে, তাহলে r/2, এবং এটার জন্য কত হবে GM/r/2। এটা গেল আমাদের মধ্যবিন্দুতে মোট বিভবের মান। এবার এটাকে সিম্পল ক্যালকুলেশন করতে হবে, তাহলে এই টুটা কোথায় চলে যাবে? উপরে। অতএব ভি ড্যাশ ইজিক্যাল টু -2GM/r -2GM/r। এবার লসাগু হয়ে যাবে আর -2GM -2GM/r, যোগ করে দিলে -4GM/r। এটা গেল আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এম ভরের যে দুটি বস্তুকণা যাদের মধ্যবর্তী দূরত্ব আর, তাদের মধ্যবিন্দুতে সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে বিভবের মোট মান হয়ে যাবে -4GM/r। ওকে,
এই গেল আমাদের প্রথম অঙ্ক। এবার আমরা চলে গেলাম দ্বিতীয় অঙ্কতে। দ্বিতীয় অঙ্কে কী বলা হয়েছে, পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে যদি ব্যাসার্ধ 1% হ্রাস করা হয় তবে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান কত শতাংশ পরিবর্তিত হবে। ওকে, তাহলে আমরা কি করছি, উপরের অঙ্কটাকে মুছে দিলাম, এই অঙ্কটা মুছে দিলাম। পৃথিবীর ভর অপরিবর্তিত আছে, শুধু ব্যাসার্ধ 1% হ্রাস পেয়েছে। অ্যান্সার আমরা কি লিখব, ধরি পৃথিবীর ভর ধরে নিলাম ক্যাপিটাল এম, ব্যাসার্ধ ধরে নিলাম ব্যাসার্ধ ক্যাপিটাল আর। অতএব আমরা জানি অভিকর্ষজ ত্বরণ পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি ইজিক্যাল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এটা সবারই জানা, স্মল জি অভিকর্ষজ ত্বরণ ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এটা হলো ব্যাসার্ধ পরিবর্তিত হওয়ার আগে। এবার ব্যাসার্ধ কি হয়েছে, 1% হ্রাস পেয়েছে, তাই না? লিখব, যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% হ্রাস পায় তবে ব্যাসার্ধ আর ড্যাশ ধরা হলে আর ড্যাশ সমান সমান কী হবে, টোটাল হচ্ছে 100%, 1% হ্রাস পেয়েছে, তার মানে 99% অফ আর। 99% আর এর 99%, এটা সমান সমান কত, 99/100 আর সমান সমান 0.99 আর। ওকে, তাহলে নতুন যে ব্যাসার্ধ আর ড্যাশ সেটা হবে 0.99 আর। ঠিক আছে, তাহলে ওই অবস্থায় যখন পৃথিবীর ভর অপরিবর্তিত ছিল সেই অবস্থায় পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, তাহলে লিখব, এখন পৃথিবীর অভিকর্ষজ অবশ্যই পৃথিবী পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, এটাকে বললাম জি ড্যাশ জি এম, ভর তো একই আছে, পরিবর্তিত হয়েছে ব্যাসার্ধ, এটাকে লেখা হয়েছে কি আর ড্যাশ এর স্কোয়ার। ওকে, এটা 1 নম্বর, এটাকে নাম দেব 2 নম্বর। এবার আমরা কি করছি, 2/1 করে দিলাম। অতএব 2/1 করে দিলে জি ড্যাশ বাই জি ইজিক্যাল টু জি এম বাই আর ড্যাশের স্কোয়ার ইন্টু, এটা নিচে আছে, এটা ভগ্নাংশ, তো আমাদের এটা উল্টে যাবে, আর স্কোয়ার বাই জিএম। জিএম কেটে গেল, তাহলে কি থাকছে, আর স্কোয়ার, আর নিচে আর ড্যাশ মানে আবার 0.99 আর স্কোয়ার, 0.99 আর স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা কি হয়ে গেল, আর স্কোয়ার, আর নিচে হয়ে গেল 0.99 এর স্কোয়ার আর স্কোয়ার। এবার তাহলে এই আর স্কোয়ারের সঙ্গে আর স্কোয়ার কেটে যাবে, থাকছে 1/0.99 এর স্কোয়ার। এরপরে কি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে হবে, 1কে 0.99 স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1.02। অতএব আমরা লিখব জি ড্যাশ ইজিক্যাল টু জি ইন্টু 1.02 সমান সমান 1.02 জি ইজিক্যাল টু
এই দশমিকটা তুলে দিলে আমরা পাবো 102/100G, এটাই সমান সমান 102% ইন্টু জি, অর্থাৎ জি ড্যাশটা জি এর 102%। জি ড্যাশ অর্থাৎ পরিবর্তিত অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ জি থেকে 2% বেশি। তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের কত শতাংশ পরিবর্তিত হবে? জি ড্যাশ জি থেকে, পৃথিবী পৃষ্ঠে যে অভিকর্ষজ ত্বরণ জি তার থেকে 2% বেশি হবে। এটা কথায় আমরা লিখে দেব, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 2% বৃদ্ধি পাবে। এটা হচ্ছে 2% বেশি হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। এই গেল আমাদের 1 ও 2 নম্বর প্রশ্নের সমাধান। এরপর আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, চাঁদের ভর পৃথিবীর ভরের 1/80 অংশ এবং ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4 অংশ। চন্দ্রপৃষ্ঠের ও পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মধ্যে এবার তুলনা করতে বলছে। ওকে, তো আমরা কি করি, ধরি পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, অতএব পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, অতএব এখানে লিখি, অতএব পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি ইজিক্যাল টু GM/r²। জি যেখানে মহাকর্ষীয় ধ্রুবক, তাই না? এবার চন্দ্রপৃষ্ঠে চাঁদের ভর ধরা হলো স্মল এম, ব্যাস আর ব্যাসার্ধ, যদি ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4 অংশ বলে, তাহলে চাঁদের ব্যাসার্ধও পৃথিবীর ব্যাসার্ধের 1/4 অংশ হয়, তাই না? এবং ব্যাসার্ধ এটাকে ধরা হলো স্মল আর। অতএব এইখানে লিখছি, অতএব চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ ইজিক্যাল টু জি স্মল m/r²। এটা হলো চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, যে চন্দ্রের ভর পৃথিবীর ভরের 1/80 অংশ, অতএব স্মল m ইজিক্যাল টু 1/80 ইন্টু ক্যাপিটাল এম, তাই না? অতএব আমরা কি বলবো, স্মল এম, আচ্ছা কোনাগুনি গুণ করে দিই, 80m ইজিক্যাল টু ক্যাপিটাল এম, অতএব m/M ইজিক্যাল টু 1/80, এবং কি দেওয়া আছে, ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4 অংশ, তাই তো? আর দেওয়া আছে আর ইজিক্যাল টু, তাহলে ব্যাসার্ধ 1/4 অংশ হবে 1/4 ক্যাপিটাল আর। ঠিক আছে, আর তাহলে এটা আমরা কি করব, কোনাকুনি গুণ করে দিলাম এখানেও, তাহলে 4r ইজিক্যাল টু আর, এইখানে আমরা কি করলাম, অতএব ক্যাপিটাল আর বা স্মল আর ইজিক্যাল টু 4। এইটুকু আপাতত করে রাখলাম। এইবার পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি GM/R², আর এইখানে GM/r²। এই দুটোকে আমরা ভাগ করে দিলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে লিখব 2/1 করলে আমরা কি পাবো, জি ড্যাশ বাই জি ইজিক্যাল টু GM/r² ইন্টু
আর স্কোয়ার বাই ক্যাপিটাল জি এম। তাহলে এই জি এর সঙ্গে এই জি কেটে যাবে। এবার কি থাকবে, এখানে থাকবে হচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল আর বাই স্মল আর তার স্কোয়ার। স্মল এম বাই ক্যাপিটাল এম মানে 1/80, তাহলে এটা সমান সমান 1/80, আর ক্যাপিটাল আর বাই স্মল আর 4, তাহলে এটা হচ্ছে 4-এর স্কোয়ার। তাহলে হলো 1/80, সরি 1/80 ইন্টু 16, এটা দিয়ে কেটে দিলে 5, তাহলে হচ্ছে 1/5। তো আমরা পেলাম জি ড্যাশ বাই জি ইজিক্যাল টু 1/5, অর্থাৎ যদি আমরা অনুপাত করি তাহলে কি পাবো, জি ড্যাশ অনুপাত জি, চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ আর পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের অনুপাত হবে 1:5, বা পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ বাই চন্দ্রপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ করলে আমরা পেতাম, অনুপাত করলে আমরা পেতাম 5:1। ওকে, তাহলে এই গেল আমাদের কোশ্চেন নম্বর 3 কমপ্লিট। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, এম ভরের একটি বেলুন আলফা ত্বরণে নামছে। এটা কি আলফা ত্বরণে নামছে। বেলুন থেকে কত ভরের বস্তু ফেলে দিলে বেলুনটি একই ত্বরণে উপরের দিকে উঠবে তা নির্ণয় করো। আচ্ছা, একটা বেলুন যেটা আলফা ত্বরণের নিচে নামছিল, সেই বেলুন থেকে কি ভরের একটা বস্তুকে ফেলে দিলে সেটা নিচে নামার পরিবর্তে আগের যে ত্বরণ ছিল সেই ত্বরণে উপরের দিকে উঠবে, আমাদের এটা নির্ণয় করতে হবে। তাহলে বেলুন যখন উপর থেকে নিচের দিকে পড়ছিল, সেই ক্ষেত্রে তার যে ভর, তার জন্য যে ওজন, সেটা নিচের দিকে কাজ করবে, এবং এই বায়ুর যে প্লবতা সেটা উপরের দিকে কাজ করবে। এই কনসেপ্টে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করছি, ঠিক আছে। তো এই পার্টটা আমি মুছে দিলাম। তাহলে বেলুনের ভর এম, অতএব ওজন বেলুনের ভর কত দেওয়া আছে, স্মল এম, অতএব ওজন কত হয়ে যাবে, mg। এবং আমরা কি করছি, ধরি বায়ুর প্লবতা বল, সেটা প্লবতা বল এটাকে ধরে নিলাম ক্যাপিটাল বি, প্লবতাটাকে বি ধরা হলো। তাহলে এমজি কাজ করছে নিচের দিকে, প্লবতা এইটা হলো বেলুন, এর যে এমজি সেটা কাজ করবে নিচের দিকে, প্লবতা কাজ করবে উপরের দিকে। এরপরেও বেলুনটা আলফা ত্বরণের নিচের দিকে নামছে, আলফা ত্বরণের নিচের দিকে নামছে। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে সমীকরণগুলো, তাই না। তাহলে আমরা লিখতে পারি যে এমজি কাজ করছে নিচের দিকে, আর প্লবতা কাজ করছে উপরের দিকে। এরপরেও বস্তুটা আলফা ত্বরণের নিচে নামছিল, তাহলে নিচের দিকে যে পরিমাণ বল কাজ করবে সেটা হলো এম আলফা, ঠিক আছে। এমজি নিচের দিকে, প্লবতা বল উপরের দিকে, আলফা ত্বরণে বস্তুটা নিচের দিকে নামছিল, ফলে নিম্নমুখী যে বল সেটা কত পাবো আমরা, এম আলফা। ওকে, এটাকে নাম দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। এইবার ধরি বেলুন থেকে এম ড্যাশ ভরের একটি বস্তু
ফেলে দিলে বেলুন থেকে m ড্যাশ ভরের একটি বস্তু ফেলে দিলে বেলুনটি আলফা ত্বরণে উপরের দিকে উঠবে। ওকে, এইবার তাহলে এই গতির সমীকরণটাকে আমরা কিভাবে লিখব? এখন যেহেতু বেলুনটা উপরের দিকে যাবে তাহলে ক্যাপিটাল বি হবে বেশি, মাইনাস নিচের দিকে কাজ করবে কি, টোটাল ভর ছিল স্মল এম, এখান থেকে এম ড্যাশ ভরের বস্তু ফেলে দেওয়া হয়েছে, মাইনাস এম ড্যাশ, এর সঙ্গে জি করলে বল হয়ে যাবে, প্লবতা বল উপরের দিকে, এটা নিচের দিকে, এটা বেশি কারণ বস্তুটা এবার উপরের দিকে যাচ্ছে। কত ভরের বস্তু উপরের দিকে যাবে? এই ভরের বস্তুটা, অর্থাৎ এম মাইনাস এম ড্যাশ ভরের বস্তুটা কি ত্বরণে যাবে? আলফা ত্বরণে। তাহলে এখন নেট ফোর্স হচ্ছে এটা, ক্যাপিটাল বি মাইনাস এম ড্যাশ জি ইজিক্যাল টু এম মাইনাস এম ড্যাশ আলফা। এটাকে আমরা নাম দিলাম 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এই যে 1 নম্বর সমীকরণ আছে, এই 1 নম্বর সমীকরণ থেকে বি এর মান এই 2 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দেব। এবার বি সমান সমান, তাহলে এখান থেকে আমরা কি পাবো? বি ইজিক্যাল টু, এটা এদিকে নিয়ে গেলাম, এটা এদিকে, এম জি মাইনাস এম আলফা। 1 নং থেকে এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, এম জি মাইনাস এম আলফা, এটাকে গুণ করে দিলাম, মাইনাস এম জি প্লাস এম ড্যাশ জি, এটাও গুণ করে দিলাম, এম আলফা মাইনাস এম ড্যাশ আলফা, ঠিক আছে। আচ্ছা, জায়গা লাগবে তাই অঙ্কটা মুছে দিলাম এবার। এরপর আমরা কি করছি, এই এমজির সঙ্গে এই এমজি কেটে যাচ্ছে, এবার কি থাকবে? এম জি ড্যাশ এম ড্যাশ জি এখানে থাকলো। আর আমরা কি করছি, এই এম আলফাকে ওদিকে নিয়ে যাব, তাহলে এম আলফা মাইনাস এম ড্যাশ আলফা, আর এটা আরেকটা থাকছে প্লাস, এদিক থেকে এপারে গেলে প্লাস এম আলফা। এরপরে এই এম ড্যাশ আলফাকে এদিকে নিয়ে আসলাম, এম ড্যাশ জি প্লাস এম ড্যাশ আলফা ইজিক্যাল টু 2 এম আলফা। এখান থেকে এম ড্যাশ কমন নিলে জি প্লাস আলফা 2 এম আলফা। আমরা বের করব কোনটাকে? এম ড্যাশটাকে। অতএব এম ড্যাশ ইজিক্যাল টু 2 এম আলফা বাই জি প্লাস আলফা। এটা হয়ে গেল আমাদের সেই উদ্দিষ্ট বস্তু, যেটাকে বেলুন থেকে ফেলে দেওয়া হলে বেলুনটা যেটা আগে আলফা ত্বরণের নিচের দিকে নামছিল সেটা এখন উপরের দিকে নামবে। তাহলে উত্তরটা হয়ে গেল আমাদের 2 এম আলফা বাই জি প্লাস আলফা। এবার আমরা শুরু করতে চললাম কোশ্চেন নম্বর 5। 5 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, যদি পৃথিবীর ব্যাসার্ধ 6.37 × 10⁶ মিটার এবং 7.86 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘনত্বের লোহার একটি নিরেট গোলক হয়, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ এটা এবং ঘনত্ব এটা, ওকে, তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত? সিম্পল কোশ্চেন, অভিকর্ষজ ত্বরণ আমাদের নির্ণয় করতে হবে। পৃথিবীর ঘনত্ব দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ক্যাপিটাল জি অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবকের মান দেওয়া আছে। এবার আমরা জানি, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ বা ত্বরণের মান জি ইজিক্যাল টু কী হয়?
জি এম বাই আর স্কোয়ার, যেখানে জি মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল এম পৃথিবীর ভর, আর পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, এবার পৃথিবীর ভর এখানে দেওয়া নেই, তার বদলে কি দেওয়া আছে, পৃথিবীর ঘনত্ব দেওয়া আছে। তাহলে যেই জায়গায়, এবং পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে যে জায়গায় ভরটাকে সরাসরি দেওয়া থাকবে না, এর বদলে ঘনত্ব ব্যাসার্ধ দেওয়া থাকবে। তাহলে এই ভরকে কিভাবে আমরা ব্যাসার্ধ আর ঘনত্বের টার্মে প্রকাশ করতে পারি, তার জন্য আমাদের ফিজিক্সে একটা ফর্মুলা খুব কাজে লাগে, সেটা হচ্ছে ঘনত্ব ডি ইজিক্যাল টু এম বাই ভি। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। অতএব এম সমান সমান কী হয়, ডিভি, ঘনত্ব ইন্টু আয়তন। এখানে পৃথিবীর যে আয়তন ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা নির্ণয় করতে পারবো। নিরেট গোলকের ক্ষেত্রে যে আয়তন হয় 4/3 পাই আর কিউব, এটা হলো পৃথিবীর আয়তন, যেখানে আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, এই রাশিমালাটা। ওকে, ঘনত্ব ডি দেওয়াই আছে, ইন্টু ডি বসিয়ে দিলাম, ঠিক আছে। এইবার এইটা এখানে আমরা বসাবো। অতএব জি সমান সমান ক্যাপিটাল জি, এম এর বদলে কি বসাবো, 4/3, তাহলে 4/3 নিচে বসলো, তারপরে পাই আর কিউব ডি, নিচে একটা আর স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কি হবে, 4/3 জি পাই, এখানে আর স্কোয়ার, এখানে আর কিউব, তাহলে উপরে একটা আর থাকবে আর একটা ডি থাকবে। এই গেল আমাদের স্মল জি অভিকর্ষজ ত্বরণের মান। এবার এটাকে ক্যালকুলেট করতে হবে। 4/3 জি সমান সমান কত, জি ক্যাপিটাল জি, এটা সিজিএস ইউনিট, সবগুলো সিজিএসই করব, 6.58 ইন্টু 10⁻⁻8 পাই 22/7। ক্যাপিটাল আর ব্যাসার্ধ, এটা মিটারে দেওয়া আছে, সেন্টিমিটারে করলে 100 দিয়ে গুণ করে দেব, 6.37 ইন্টু 10⁻6, 100 দিয়ে গুণ করে দিলে 10⁻8, আর কি আছে, আর আছে ঘনত্ব ডি, এটা সেই সিজিএসই আছে 7.86, আর কিছু নেই। এবার এগুলো সবগুলো ক্যালকুলেশন করতে হবে। দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে 1380.55 সমান সমান 1380.55 ত্বরণ বের করব সিজিএস পদ্ধতিতে, তাহলে কি হয়ে যাবে, 5 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। এই গেল আমাদের অ্যান্সার, 1380.55 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে 5 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার চলে গেলাম আমরা 6 নম্বর কোশ্চেনে। কি বলা হয়েছে 6 নম্বর কোশ্চেনে, এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ স্বল্প উচ্চতায় তোলা হলো। আচ্ছা, একটা এম ভরের বস্তুকে আমাদের ভূপৃষ্ঠ থেকে এইচ স্বল্প উচ্চতায় তোলা হলো। ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান জি হলে প্রমাণ করো যে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুটির ওজন 2mgh বাই ক্যাপিটাল আর পরিমাণ হ্রাস পায়। অর্থাৎ ওই যে স্বল্প উচ্চতায় বস্তুটিকে তোলা হলো সেইখানে ওজন আর আমাদের পৃথিবী পৃষ্ঠের ওজনের মধ্যে ডিফারেন্স আমাকে দেখাতে হবে, এইটা 2mgh বাই ক্যাপিটাল আর। ওকে, এইবার আমরা জানি যখনই কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে স্বল্প উচ্চতায় তোলা হবে সেই ক্ষেত্রে তার যে অভিকর্ষজ ত্বরণ সেটা হ্রাস পায়, এবং তার রাশিমালাটাও আমরা প্রতিষ্ঠা করেছি। তাহলে আমরা লিখব, আমরা জানি ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে স্বল্প উচ্চতা h তোলা হলে
অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ সেটা হয় G1 - 2h/r। এটা আমরা প্রমাণ করেছি। ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে স্বল্প উচ্চতা h তোলা হলে অভিকর্ষজ ত্বরণের যে মান যেটাকে আমরা বলবো জি ড্যাশ, ওই স্বল্প উচ্চতা h এ সেটা হয় জি ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের মান -1 - 2h/R। ওকে, এইবার আমাদের এখানে ওজনের ডিফারেন্স দেখাতে হবে। আমরা জানি বস্তুর ওজন W = কী হয় mg, তাই না? m বস্তুর ভর, এটা তো পরিবর্তনশীল নয়। পরিবর্তনশীলকে অভিকর্ষজ ত্বরণ, আমরা এই অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনটাই নির্ণয় করে নিতে পারলাম। ভূপৃষ্ঠে বস্তুটির ওজন কত? ভূপৃষ্ঠে m ভরের বস্তুটির ওজন, এটাকে W বললাম, mg। ওকে, অতএব ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় বস্তুটির ওজন, এটাকে বললাম W ড্যাশ, সেটা কত হবে mg ড্যাশ। অতএব W ড্যাশ = m g ড্যাশের মানে এটা G1 - 2h/r। ঠিক আছে, এইবার এটাকে গুণ করে দিলাম, mg - 2mgh/R। এটা সমান আবার কি? এটা সমান হলো আমাদের W, ভূপৃষ্ঠে বস্তুর ওজন, বা W ড্যাশ = W - 2mgh/R। অতএব W - W ড্যাশ, অর্থাৎ দুটো জায়গার বস্তুর ওজনের যে ডিফারেন্স সেটা কত? এটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, তাহলে এটা এদিকে যাবে, তাহলে এটা হচ্ছে 2mgh/R। এটাই আমাদের প্রমাণ করতে হবে যে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুটির ওজন এত পরিমাণ হ্রাস পায়। ভূপৃষ্ঠে ওজন W, ভূপৃষ্ঠ থেকে স্বল্প উচ্চতায় ওজন আমরা ধরেছিলাম W ড্যাশ, এর যে ডিফারেন্স সেটা হচ্ছে মানে কি পরিমাণ হ্রাস পাবে সেটা হচ্ছে 2mgh/R। তাহলে 6 নম্বরও আমাদের কমপ্লিট। এরপর আমরা শুরু করলাম কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1% হ্রাস পাবে পৃথিবীকে 6400 কিমি ব্যাসার্ধের একটি গোলক ধরে নিতে বলা হয়েছে। ওকে, এইবার আমরা এইখানে একটা জিনিস জানি যে ভূগর্ভ থেকে h গভীরতায় আমরা কি করব, লিখব, ধরি ভূগর্ভ থেকে h গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1% হ্রাস পায়। আগে আমরা এই জিনিসটা ধরলাম ভূগর্ভ থেকে h গভীরতায় অভিকর্ষজ ত্বরণের যে মান সেটা ভূপৃষ্ঠের মানের 1% হ্রাস পায়। এইবার h গভীরতায় যে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা সেটা আমরা থিওরিতে দেখেছি। তারপরে লিখব, আমরা জানি ভূগর্ভ থেকে h গভীরতায় অভিকর্ষজ ত্বরণ G ড্যাশ = G1 - h/R, তাই না?
যেখানে জি হলো ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ, এইচ হলো সেই গভীরতাটা, আর পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, বা এটাকে আমরা লিখতে পারি জি ড্যাশ মাইনাস জি ইজিক্যাল টু জিএইচ বাই আর, অর্থাৎ দুটো জায়গার অভিকর্ষজ ত্বরণের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে জি ড্যাশ মাইনাস জি জিএইচ বাই আর। ঠিক, এবার বলা হচ্ছে এটা অভিকর্ষজ ত্বরণের মান 1% হ্রাস পায়, অর্থাৎ এই এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান কী হবে, 1% হ্রাস পাবে। ঠিক আছে, আবার তাহলে লিখবো আমরা এখানে প্রশ্নানুযায়ী এইচ গভীর জি ড্যাশ মাইনাস জি, এদের মধ্যে যে ডিফারেন্স কত, 1% হ্রাস পাবে, ভূপৃষ্ঠের মানের 1% হ্রাস পাবে। তাহলে এটা হবে 1% অফ জি ইন্টু জি সমান সমান 1/100 জি, অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্সটা এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় 0.01 জি। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি যে এই যে এটা 1 নং সমীকরণ এবং এটা 2 নং সমীকরণ, এই দুটো থেকে পাবো 1 ও 2 থেকে জিএইচ বাই আর ইজিক্যাল টু 0.01 জি, জি কেটে যাবে, এই জি এর সঙ্গে এই জি কেটে যাবে, অতএব এইচ ইজিক্যাল টু 0.01 ইন্টু আর সমান সমান 0.01 ইন্টু 6400 কিলোমিটার, এটাকে ক্যালকুলেশন করলে হয় 64 কিমি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কোশ্চেন নম্বর 7। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 8। 8 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের দ্বিগুণ হলে ভর অপরিবর্তিত থাকলে ভূপৃষ্ঠে কোনো বস্তুর ওজনের কি পরিবর্তন হবে। আচ্ছা, ভূপৃষ্ঠে বস্তুর ওজনের কত পরিবর্তন হবে। ওজন একবার আমরা দেখলামই, ডব্লিউ ইজিক্যাল টু কী হয়, এমজি। বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন কার হতে পারে, অভিকর্ষজ ত্বরণ জি এর, জি যেভাবে পরিবর্তিত হবে সেভাবে বস্তুর ওজন পরিবর্তিত হবে। ঠিক আছে, তো আমরা 7 নম্বর অঙ্কটা মুছে দিলাম। তাহলে লিখছি যে আমরা জানি বস্তুর ওজন ডব্লিউ ইজিক্যাল টু হয় এমজি এবং জি অভিকর্ষজ ত্বরণ ইজিক্যাল টু জিএম বাই আর স্কোয়ার। ঠিক, এটা হয়ে গেল আমাদের পৃথিবী পৃষ্ঠে। এবার পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের দ্বিগুণ এবং ভর অপরিবর্তিত আছে। লিখব এখন পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের অর্ধেক করা হলে অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ কত হয়ে যাবে, জিএম ক্যাপিটাল এম, অর্থাৎ পৃথিবীর ভরের কোনো পরিবর্তন হয়নি, ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে 2r এর স্কোয়ার। অতএব ডব্লিউ ড্যাশ ইজিক্যাল টু এম জি ড্যাশ, তাহলে লিখব ডব্লিউ ড্যাশ বাই ডব্লিউ ইজিক্যাল টু এম জি ড্যাশ বাই এম জি, এম কেটে গেল, জি ড্যাশের মান কত, এটা জিএম বাই 4r স্কোয়ার, জি এর মান কত এটা, ইন্টু জি ইন্টু এটা উল্টে যাবে আর স্কোয়ার বাই জিএম, এই জিএম কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল 1/4।
অর্থাৎ আমরা বলতে পারি ডাব্লিউ ড্যাশ বাই ডাব্লিউ। তাহলে কি হচ্ছে ডাব্লিউ ড্যাশ সমান সমান 1/4 ডাব্লিউ। তাহলে লিখবো যে পরিবর্তিত ভর ভূপৃষ্ঠে বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হবে। অতএব আমরা লিখতে পারি যে বস্তুটির ওজন বর্তমান ওজনের 1/4 অংশ হবে, 1/4 অংশ হবে। এই গেল আমাদের উত্তর, ডাব্লিউ ড্যাশ হয়ে যাবে 1/4 ডাব্লিউ। এরপর আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, পৃথিবীর আহ্নিক গতির জন্য মেরু অঞ্চলে ও নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মানের পার্থক্য কত। দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ r = 6400 কিলোমিটার। ওকে, পৃথিবীর আহ্নিক গতির জন্য আমরা থিওরিতে পড়েছি থিটা অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণের যে মান হয় সেটা রাশিমালাটা কি হয়, লিখব আমরা জানি পৃথিবীর আহ্নিক গতির জন্য থিটা অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ g ড্যাশ = g ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। জি ড্যাশের মান হয় এইটা। ওকে, যেখানে ওমেগা হলো কৌণিক বেগ, ঠিক আছে। ওমেগা কত, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, টোটাল অ্যাঙ্গেল বাই টোটাল টাইম। টোটাল অ্যাঙ্গেল কত এখানে 360 ডিগ্রি, 2π সম্পূর্ণ চক্কর মারতে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে 2π, আর 365 দিনে, তাই না, 24 ঘন্টায় পৃথিবীর আহ্নিক গতি 24 ঘন্টায়, তাহলে 24 × 60 × 60 সেকেন্ডে নিয়ে যাব। ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিট, মিনিটকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড। এটা হলো আমাদের ওমেগা। এবার একবার হচ্ছে মেরু অঞ্চলে আর একবার নিরক্ষরেখায়। এখন মেরু অঞ্চলে কি হয়, মেরু অঞ্চলে থিটা 90 ডিগ্রি, মেরু অঞ্চলে থিটা কত 90 ডিগ্রি। অতএব কস থিটা সমান সমান কত 0, কস 90 ডিগ্রির মান 0। অতএব এখানে জি ড্যাশ সমান সমান হয়ে যাবে জি, এটা 0 হয়ে গেল। এবং নিরক্ষীয় অঞ্চলে থিটা = 0 ডিগ্রি। অতএব কস থিটা = 1, কস 0 ডিগ্রির মান 1। অতএব এখানে জি ড্যাশ হয়ে যাবে জি, এটা হয়ে গেল 1 ওমেগা স্কোয়ার আর, এটা ঠিক নিরক্ষীয় অঞ্চলে। অতএব আমাদের কি করতে হবে, পার্থক্যটা বের করতে হবে। আচ্ছা, এটাকে আমরা লিখলাম জি ডবল ড্যাশ। তো মেরু অঞ্চলের মান বেশি, এটার মান কম। অতএব আমরা লিখব মেরু অঞ্চলে ও নিরক্ষরেখা অভিকর্ষজ ত্বরণের মানের পার্থক্য। অতএব মেরু অঞ্চলে ও নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মানের পার্থক্য জি ড্যাশ জি ডবল ড্যাশ = কত হবে, জি ড্যাশ জি মাইনাস এটা, জি মাইনাস এটা হয়ে গেল, তাহলে প্লাস
ওমেগা স্কোয়ার আর সমান সমান ওমেগা স্কোয়ার আর। ঠিক, ওমেগা এর মান কত, এটা সমান সমান এটার স্কোয়ার 2π/24 × 60 তার স্কোয়ার। পৃথিবীর ব্যাসার্ধ কত, 6400 কিলোমিটার। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এসআই পদ্ধতিতে করলেও মিটারে করব। তাহলে 6400 × 10⁻³ এবার এটাকে ক্যালকুলেশন করব। আচ্ছা, আমাদের উত্তর কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে। তো এটা মিটার হলো। এবার 6400 কিলোমিটার, এটাকে আমরা সেন্টিমিটারে করে দিই। এটা মিটার 10⁻² গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের কিলোমিটারকে 10⁻³ দিয়ে গুণ করলে মিটার, 2 দিয়ে গুণ করলে সেন্টিমিটার। ঠিক, এইটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই 3.38 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। যেহেতু অভিকর্ষজ ত্বরণ, তাহলে ইউনিট সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, এই গেল আমাদের 9 নম্বর অঙ্ক। এবার আমরা চলে গেলাম 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে, কোনো কারণে পৃথিবীর আবর্তন বন্ধ হলে নিরক্ষীয় রেখায় অবস্থিত কোনো বস্তুর ওজনের শতকরা পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা, নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজনের কি পরিবর্তন হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রাথমিক ওজন আর অন্তিম ওজনের ডিফারেন্সটা আমাদের বের করতে হবে। এবার আমরা কি করছি, এই 9 নম্বর অঙ্ক মুছে দিলাম। আচ্ছা, এই পার্টটা আমাদের কাজে লেগে যাবে। আমরা জানি যে পৃথিবীর আনুগতির জন্য থিটা অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণের যে মান জি ডেস = g ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এবার এই ঘটনাটা কোথাকার, নিরক্ষীয় অঞ্চলে, তাই না? এখানে থিটা কত, 0 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি জি ডেস = g - ওমেগা স্কোয়ার আর। এটা হবে জি ডেসের মান। তার আগে বস্তুর ওজনের পার্থক্য আমাদের বের করতে বলছে, তাই না? অতএব ডাব্লু সমান সমান কী হয়, mg। এটা ছিল প্রাথমিক অবস্থায়। এবার যখন পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে যাবে তখন ডাব্লু ড্যাশ সেটা কত হবে, mg ড্যাশ। এবার এটা বসাবো, জি ড্যাশের মান mg - m ওমেগা স্কোয়ার m ওমেগা স্কোয়ার আর। এটা সমান সমান কি, আবার ডাব্লু, mg সমান সমান ডাব্লু মাইনাস ডাব্লু ড্যাশ করে দিই, এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে হলো m ওমেগা স্কোয়ার আর। অতএব আমরা বলতে পারি ডেল্টা ডাব্লু অর্থাৎ ওজনের পার্থক্য m ওমেগা স্কোয়ার আর। তাই তো, এটাই হচ্ছে ওজনের পার্থক্য, ডেল্টা ওমেগা ডাব্লু মাইনাস ডাব্লু ড্যাশ প্রাথমিক ওজন মাইনাস অন্তিম ওজন, সেটা কি m ওমেগা স্কোয়ার আর। ঠিক, তাহলে আমাদের বলছে শতকরা পরিবর্তন। অতএব লিখব ওজনের শতকরা পরিবর্তন। ওজনের শতকরা পরিবর্তন ডাব্লু ডেল্টা ডাব্লু ওজনের পরিবর্তন বাই প্রাথমিক ওজন ইন্টু 100%। ডাব্লু ডেল্টা ডাব্লু কত, m ওমেগা স্কোয়ার আর। ডাব্লু সমান সমান কী হয়, mg ইন্টু 100, mm কেটে যাবে। আর এই যে ডাব্লু, সেটাকে আমরা আবার আগের অঙ্কটাতে দেখলাম, ডাব্লু সমান সমান কী হয়, 2π/24 × 60 × 60। এটা এখানে বসাবো, তাহলে এটা হলো 2π/24
24 × 60 × 60 তার স্কোয়ার, আর এটা হচ্ছে R/G, আর এর মান 6400 কিলোমিটার। এবার এই উত্তরটাও কিসে দেওয়া আছে, এটা আমাদের মিটারে করলেই হবে। তাহলে এটা হলো 6400 × 10⁻³ 6400 × 10⁻³ বাই জি, জি এর মান 9.8 আর একটা 100 × 100, ঠিক। আচ্ছা, এই পার্টটা মুছে দিলাম। এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাই না? এটাকে এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হলো 0.3454%, ঠিক আছে। তাহলে ওজনের শতকরা পরিবর্তন হচ্ছে এত %। এইগুলো আমাদের 10 নম্বর কোশ্চেন। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে আমি ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লাগে এবং তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের আর কোন কোন অধ্যায় থেকে ভিডিওগুলো লাগবে। ধন্যবাদ।